নমস্কার। সমস্ত ভোট কর্মীদের উদ্দেশ্যে আজকে আমরা M21 ফর্ম সম্বন্ধে জ্ঞাত করাবো। অর্থাৎ এই যে লোকসভা ইলেকশন 2024, এই লোকসভা ইলেকশনের প্রিসাইডিং অফিসাররা কিন্তু আরসিতে এসে M21 জমা দেবেন এবং তার রিসিভ কপি নেবেন। সেই M21টা কি এবং কিভাবে ফিল আপ হবে এবং কোন পরিস্থিতিতে কি ফিল আপ হবে সেই নিয়েই আজকের আমাদের এই আলোচনা। তাহলে দেখুন, M21 ফর্মটার নাম যেটা হচ্ছে অ্যানেক্সচার 22, অর্থাৎ M21 যে ফর্মটা তার নাম হচ্ছে রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়ালস আফটার পোল। অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পর আপনি যে সমস্ত ভোটের যে সামগ্রী সেইগুলো আরসিটিতে জমা দিচ্ছেন, সেই জমা দেওয়ার একটা রিসিপ্ট কপি, এটাই হচ্ছে কিন্তু আপনার রক্ষা কবচ। ঠিক প্রিসাইডিং অফিসারের ডায়েরিটা যেমন আপনার রক্ষা কবচ, ঠিক এটাও কিন্তু প্রিসাইডিং অফিসারের একটা রক্ষা কবচ। তার কারণ এই ফর্মটা আপনি আরসিতে এসে জমা দিয়ে তার সঙ্গে সমস্ত ভোটের যে সামগ্রী বা পোল মেটেরিয়াল জমা দিলেন তার রিসিপ্ট আপনাকে একটা দেওয়া হবে। এটা দিলে পরবর্তীতে আপনার কোনো কিছু ডিসক্রিপেন্সি অ্যারাইজ করলে আপনি দেখাতে পারবেন এই যে আমি সমস্ত মেটেরিয়াল সঠিকভাবে জমা দিয়েছি, তার এই রিসিপ্ট কপি। তাহলে এই M21 কোন পরিস্থিতিতে কীভাবে ফিল আপ হবে সেটা আমরা আলোচনা করব। দেখুন, এটা কিন্তু আপনাকে দুটো তৈরি করতে হবে, অর্থাৎ টু বি প্রিপেয়ার্ড ইন ডুপ্লিকেট। অর্থাৎ M21 বা অ্যানেক্সচার 22 আপনাকে এই লোকসভা ইলেকশানে দুটো তৈরি করতে হবে। আপনি কার্বন পেপার দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু সিগনেচারগুলো অরিজিনাল থাকবে। আর প্রথমেই যেটা বলার বিষয়, এই M21 কিন্তু একদম ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু করবেন, আগের দিন রাত্রে বা মানে পোল চলাকালীন কিন্তু করবেন না। তার কারণ পরে আমি ব্যাখ্যা করছি। আপনি ওপরের অংশটুকু আগের দিন রাত্রে লিখে রাখতে পারেন বা পোল চলাকালীন লিখে রাখতে পারেন, এবং ভোট শেষের পর যতজন এজেন্ট ওখানে থাকে, পোলিং এজেন্ট, তাদের প্রত্যেককে আমাদের 17C দিতে হয়। সেই 17Cও কিন্তু আপনি এই M21 তৈরি হয়ে যাওয়ার পরেই দেবেন। এটা কোনো ম্যান্ডেটরি নয় যে আপনাকে M21 তৈরি না করে 17C দিতে পারবেন না, কিন্তু আমার সাজেশান হচ্ছে পোলিং এজেন্টরা থাকাকালীনই আপনি সমস্ত জিনিস মিলিয়ে নেন। কারণ কি, কোনো একটা জায়গাতে পোলিং এজেন্টের সিগনেচার ছেড়ে গেলে আপনি সেখানে সেই ফর্মে, নির্দিষ্ট ফর্মে সই করে নিতে পারবেন। তাই ওনাদেরকে বসিয়ে রেখে M21টা ফিল আপ করে তারপর 17C দিয়ে ওনাদেরকে ছাড়বেন। এরপর আপনার ফিল আপ হয়ে গেলে তখন আপনি এটা আরসিতে সমস্ত মেটেরিয়াল নিয়ে আসবেন। তাহলে কীভাবে ফিল আপ হবে দেখুন, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট শোয়িং পার্টিকুলার্স অফ ইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন অর মেশিনস অ্যান্ড সিল কভার্স অ্যান্ড আদার আর্টিকেলস হ্যান্ড ওভার বাই দ্য প্রিসাইডিং অফিসার অফ পোলিং স্টেশন নাম্বার। অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনের জন্য অ্যাসাইন্ড হয়েছেন, যেখানে আপনি ভোট নিচ্ছেন, সেই পোলিং স্টেশনের নাম্বার এখানে লিখতে হবে। আমি একটা লিখেছি কাল্পনিক নাম্বার, যেটা হচ্ছে 254। এটা একটা পোলিং স্টেশনের নাম্বার। সেটা কোন বিধানসভার অন্তর্গত, অফ ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, না সেটা হচ্ছে 266 বর্ধমান উত্তর SC/SC। এইবার এটা কম্প্রাইজড ইন দ্য ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, কোন লোকসভার আন্ডারে, না সেটা হচ্ছে 39 বর্ধমান দুর্গাপুর। অর্থাৎ 39 বর্ধমান দুর্গাপুর লোকসভার আন্ডারে 266 বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত 254 নম্বর পোলিং স্টেশনের জন্য এই ফর্মটি ব্যবহৃত হচ্ছে ধরুন। তাহলে আপনি এই ডিটেলসটা ফিল আপ করলেন। এইবার এই M21 এর মোট 4টে ভাগ আছে বা 4টে পার্ট আছে। দেখুন, এ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ এ পার্টটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত তথ্য আপনাকে দিতে হবে। বি পার্টে হচ্ছে প্যাকেট। আমরা এবার কি জানি না, এবার এই ইলেকশনে মোট 6টা প্যাকেট ব্যবহার হবে। তাহলে সেই 6টা প্যাকেটের তথ্য সেটা হচ্ছে বি পোর্শনে। সি পোর্শনে হচ্ছে ভোটিং কম্পার্টমেন্ট সংক্রান্ত তথ্য, আর ডি পোর্শনে রয়েছে অ্যাকুইটেন্স রোল অফ টিএ টু দ্য পোলিং পার্সোনেল ইফ এনি। তাহলে এই সংক্রান্ত তথ্য, অর্থাৎ 4টে পার্ট। আমি প্রথম পার্টটা সব থেকে ভাইটাল অন্যান্যগুলোর থেকে। প্রথম পার্টটা হচ্ছে এ, যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত তথ্য। এইটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে ফিল আপ হবে। দেখুন, প্রথমে হচ্ছে ইভিএম সংক্রান্ত যেটা এ পার্টের অংশ, তার দুটো আছে, একটা হচ্ছে 1 নম্বর, একটা 2 নম্বর। 1 নম্বরে বলা হচ্ছে দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন, আর 2 নম্বরে বলা হচ্ছে দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন। অর্থাৎ আপনার যে ভোট আপনি সম্পন্ন করলেন ওই পোলিং স্টেশনে কতগুলো সিল্ড ইভিএম ব্যবহার হয়েছে এবং কতগুলো আনইউজড ইভিএম ব্যবহার হয়েছে, তার তথ্য আপনাকে এই জায়গায় দিতে হবে। ধরুন, আপনার যে ইভিএম সেটটা দেওয়া হয়েছিল সেই একটা সেটই, অর্থাৎ কন্ট্রোল ইউনিট
ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটে আপনার টোটাল ভোট কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আপনার মক পোল বলুন না কেন বা অ্যাকচুয়াল পোল বলুন না কেন, কোনো সময়ই কিন্তু আপনার কোনো ভোটিং মেশিনের কোনো পরিবর্তন বা রিপ্লেস করতে হয়নি। তাহলে সেক্ষেত্রে আপনার এই ১ নম্বর পোর্শনে দ্য সিল্ড ইভিএম এর নাম্বার অফ সিল্ড সিইউ মানে কটা কন্ট্রোল ইউনিট ব্যবহার হলো, একটা হবে। ব্যালট ইউনিটও একটা ব্যবহার হবে, ভিভিপ্যাটও একটা ব্যবহার হবে। তাহলে আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন, আনসিল্ড বা আনইউজড যেটা, সেগুলো কত? 0 হবে, কারণ আপনি তো আর ভোটিং মেশিন ব্যবহার করেনই। তাহলে আপনার এই ১ নম্বর অংশে 111 হবে আর ২ নম্বর অংশে 000 হবে। এইবার যদি আপনার মেশিন পরিবর্তন হয়, ধরুন মক পোল চলাকালীন হতে পারে বা অ্যাকচুয়াল পোল হতে পারে, এটা লেখার প্রয়োজন নেই, এটা বোঝাবার জন্য আমি এই অংশটুকু এখানে লিখেছি। ধরুন মক পোল চলাকালীন আপনার কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যে কোনো একটা খারাপ হয়েছে, তাহলে আমরা কি জানি যে মক পোল চলাকালীন যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় তাহলে শুধুমাত্র কন্ট্রোল ইউনিটটাই চেঞ্জ হবে, ব্যালট ইউনিট খারাপ হলে শুধুমাত্র ব্যালট ইউনিটটাই চেঞ্জ হবে, আর ভিভিপ্যাট খারাপ হলে বা রিপ্লেস করতে হলে শুধুমাত্র ভিভিপ্যাটটাই রিপ্লেস হবে। ধরুন মক পোল চলাকালীন আপনার কন্ট্রোল ইউনিটটা রিপ্লেস করতে হয়েছে, তাহলে আপনার সিল্ড কন্ট্রোল ইউনিট তো আপনি যেটা আরসিতে জমা দিচ্ছেন সেগুলো তো একটা একটাই হবে, আর বাকিগুলো কি হবে না, মক পোলের সময় যদি মেশিন চেঞ্জ হয় তখন কি হবে, আপনাকে সেই মেশিনটা সেক্টর অফিস নিয়ে চলে যায়, পরিবর্তে আর একটা মেশিন আপনাকে দিয়ে যায়। কিন্তু আনইউজ তো আপনার একটা ছিল, কিন্তু ওখানে ব্যবহার হয়েছিল, তার জন্য এই কন্ট্রোল ইউনিটের এই যে ২ নম্বরের নাম্বার অফ কন্ট্রোল ইউনিট, সেখানে 1 লেখা হলো, ব্যালট ইউনিট 0 হলো। ঠিক তেমনি যদি ব্যালট ইউনিট পরিবর্তন হয় মক পোল চলাকালীন, তাহলে আপনার সিল্ড মেশিন যাতে অ্যাকচুয়াল ভোট হয়েছে সেগুলো একটাই 111, কিন্তু ব্যালট ইউনিটটা সেক্টর অফিসার নিয়ে গেছে কিন্তু আপনার কাছে আনইউজ ছিল, তাহলে ব্যালট ইউনিটের জায়গায় কিন্তু ব্যবহার তো একটা হয়েছিল, সেই জন্য 011 হবে। আর যদি ভিভিপ্যাট হয় মক পোল চলাকালীন চেঞ্জ, তাহলে ওপরটাতে 111ই হবে আর এখানে 001। এইবার দেখুন, যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন আপনার কন্ট্রোল ইউনিট খারাপ হয় তাহলে আমরা কি জানি, এন্টায়ার সেট চেঞ্জ হবে। ব্যালট ইউনিট যদি অ্যাকচুয়াল পোলের সময় খারাপ হয় তাহলেও এন্টায়ার সেট চেঞ্জ হবে, অর্থাৎ 3টে মেশিনই আসবে। আর যদি ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটা রিপ্লেস হবে। ধরুন অ্যাকচুয়াল পোল চলাকালীন আপনার কন্ট্রোল ইউনিটটা খারাপ হয়েছে, তাহলে আগের একটা কন্ট্রোল ইউনিট ছিল যার মধ্যে আপনার ভোট কিছুটা হয়েছিল, আর একটা কন্ট্রোল ইউনিট আপনি পেয়েছেন তার মধ্যেও ভোট হচ্ছে, তাহলে কন্ট্রোল ইউনিট দুটো হলো, ব্যালট ইউনিটও দুটো, ভিভিপ্যাটও দুটো, কারণ আপনার পুরো সেটটাই তো চেঞ্জ হয়েছে। আর এই জায়গাটা আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটা আপনার কোনো কিছু নেই বা সেক্টর অফিসে নিয়ে গেছে, সেটা সবসময় তাহলে তখন 000 হবে। কিন্তু যদি ভিভিপ্যাট চেঞ্জ হয়, ব্যালট ইউনিট চেঞ্জ হলেও ঠিক একই ঘটনা ঘটবে, যেগুলো সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন সেখানে 222 হবে আর এখানে 00 হবে। কিন্তু যদি ভিভিপ্যাট চেঞ্জ হয় তাহলে আমরা কি জানি, অ্যাকচুয়াল পোলের সময় যদি ভিভিপ্যাট চেঞ্জ হয় তাহলে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট চেঞ্জ হবে না, শুধুমাত্র ভিভিপ্যাটটা চেঞ্জ হবে। তাহলে তখন অ্যাকচুয়াল সিল্ড কন্ট্রোল ইউনিট একটাই থাকবে, তার জন্য 1, সিল্ড ব্যালট ইউনিট একটাই থাকবে তার জন্য 1, কিন্তু ভিভিপ্যাট একটা নতুন এসেছে আর আগেরটা ছিল তার জন্য ইউজড এবং সিল্ড ভিভিপ্যাট কটা হবে, দুটো। তাহলে এই হচ্ছে যদি ভিভিপ্যাট পরিবর্তন হয়, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। নর্মালি আপনার এই সিচুয়েশনটাই অ্যারাইজ হবে, যে ক্ষেত্রে আপনার ১ নম্বরে 1111 হবে আর ২ নম্বরের ক্ষেত্রে 000 হবে। যদি এরকম কোনো কেস অ্যারাইজ করে তখন এইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপর আমি আসি বি পার্টে। বি পার্টে হচ্ছে প্যাকেট সংক্রান্ত পেপার। আমরা জানি 6টা প্যাকেট এবারে হবে লোকসভা ইলেকশনে। সেই ক্ষেত্রে প্রথম প্যাকেট যেটা, সেটা হচ্ছে হোয়াইট কালারের হবে এবং এটাকে আমরা বলছি ইভিএম পেপার প্যাকেট। তাহলে এই বড় প্যাকেটটার ওপরে দেখবেন, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট লিখেছি, বড় প্যাকেটটা যেহেতু এটা প্রথম প্যাকেট তার জন্য 1/1 লেখা থাকবে। এবার এর ভেতরে 3টে আইটেম থাকবে, সেই প্যাকেটগুলো একটা হচ্ছে 1/2, একটা 1/3, একটা হচ্ছে 1/4। এইবার দেখুন ইভিএম পেপারের যে প্যাকেটটা সাদা কালারের, তার মধ্যে আমরা কি জানি, একটা আনসিল্ড এনভেলপ থাকবে যার মধ্যে ফর্ম 17C বা ভোটের যেটা অ্যাকাউন্ট এইটা থাকবে। তাহলে এইবার এইটা যখন আপনি ফিল আপ করছেন তখন আপনি এই যে 6টা প্যাকেট, তখন আপনি ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিংয়ের কাছে 6টা প্যাকেট দিয়ে দিন। এইবার আপনি যখন এটা ফিল আপ করবেন তখন যার কাছে আছে, ধরুন ফার্স্ট পোলিংয়ের কাছে 6টা প্যাকেট রয়েছে, ফার্স্ট পোলিংকে আপনি বললেন যে আপনি এই ইভিএম যে পেপার মধ্যে আমাদের 3টে এনভেলপ থাকবে, তার মধ্যে মেটেরিয়ালগুলো থাকবে, তাহলে আপনি একবার দেখে নিন এইটা আছে কিনা। তাহলে উনি এই বড় খামটা খুলে দেখলেন ভেতরে 17C ঢোকানো হয়েছে, যেটা আনসিল আছে। উনি বললেন হ্যাঁ আছে, আপনি ইয়েস লিখে দিলেন। উনি বললেন যে আপনার মক পোল
সার্টিফিকেট এবং পিআরওস রিপোর্ট 2-3 রয়েছে, কারণ আমরা জানি পিআরওস রিপোর্ট 4 আর 5টা সেক্টর অফিসার নিয়ে চলে যাবে, আর আপনাদেরকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টে জমা দিতে হবে, যেটা এই কভারের মধ্যে থাকবে। এটাও হোয়াইট কালারের থাকবে। তাহলে এটা ফার্স্ট প্যাকেটের মধ্যে রয়েছে। পোলিং অফিসার আরেকজন যাকে চেক করতে দিন সে বলল হ্যাঁ এর মধ্যে আছে, আপনি ইয়েস লিখে দিলেন। ঠিক তেমনি আপনার যেটা ব্ল্যাক এনভেলপ যার মধ্যে মক পোল পেপার স্লিপ থাকে সেটাও উনি দেখে বলেন আছে, আপনি ইয়েস লিখে দেন। এইবার এই জায়গাটা আমরা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, কারণ এখানে আমাদের এই পূর্ব বর্ধমান জেলা বা এখানে কিন্তু কোনো সাইমেন্টাসলি কোনো বিধানসভার নির্বাচন নেই। তার জন্য এখানে বলা আছে ইন কেস অফ সাইমেন্টাস ইলেকশন সেপারেট ফার্স্ট প্যাকেট অফ ইভিএম পেপারস ইন পিঙ্ক কালার ফর পোল ইভিএম ফর অ্যাসেম্বলি পোল। তো আমাদের এখানে এটা অ্যাপ্লিকেবল নয়, তার এনে লিখে দেন নট অ্যাপ্লিকেবল। সেকেন্ড প্যাকেটটা হচ্ছে স্কুটিনি কভার। এর মধ্যে 3টে আইটেম থাকে, এই 4টে আইটেম থাকে। আর এই বড় প্যাকেটটার নাম থাকবে, নাম্বার থাকবে 2/1, আর এইগুলোর প্রথম অংশটা থাকবে তাহলে কি 2/2, তারপর একটা 2/3, তারপর একটা 2/4, তারপর একটা 2/5। যাই হোক সেটা। এবার এই যে স্কুটিনি কভার যেটা থাকছে সেখানে আপনি আবার ওই পোলিং অফিসারকে বললে আপনি দেখুন স্কুটিনি কভার যে বড় প্যাকেটটা ওর মধ্যে আমাদের প্রিসাইডিং অফিসারের ডায়েরিটা ঢোকানো আছে কিনা, উনি বললেন হ্যাঁ, দেখে বললেন আছে, ইয়েস বললেন। তারপরে দেখলেন 17 এই রেজিস্টারটা আছে কিনা, উনি বললেন হ্যাঁ আছে, ঢুকিয়ে আপনি ইয়েস লিখলেন। তারপর উনি বললেন যে ভিজিট সিট যেটা আছে কিনা, যেখানে বিভিন্ন অবজারভার বা যারা এসে তার সাইন করেছে, নোট দিয়েছে, আছে বললো, তাহলে ইয়েস লিখলেন। তারপরে চ্যালেঞ্জ ভোটের তালিকাটা আছে কিনা জিজ্ঞেস করলেন আপনি, প্রিসাইডিং জিজ্ঞেস করলেন পোলিং অফিসারকে, ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং যিনি চেক করছেন, উনি বললেন হ্যাঁ আছে, দেখে নিয়ে আবার ওর মধ্যে ঢুকিয়ে দিলেন, আপনি লিখে দিলেন ইয়েস। ঠিক তেমনি থার্ড কভার হচ্ছে স্ট্যাটুটরি কভার। এর মধ্যে 5টা আইটেম থাকবে। বড় প্যাকেটটার নাম থাকবে 3/1, তারপর একটা থাকবে 3/2, 3/3, 3/4, 3/5, 3/6, এরকম করে থাকবে। এখানে সবকটাই সিল্ড হবে, বড় প্যাকেটটাও সিল্ড থাকবে এবং তার মধ্যে 5টা আইটেমও সিল থাকবে। তাহলে এইগুলো আপনি দেখতে বললেন যে সিল এনভেলপ কন্টেনিং দ্য মার্ক কপি, যেটা ফার্স্ট পোলিং কাজ থেকে সেটা এখানে ঢোকানো হয়েছে কিনা দেখে নিলেন, আছে, ইয়েস করলেন। তারপরে আপনার ইউজড ভোটার স্লিপগুলো রয়েছে কিনা দেখলেন, আছে, ইয়েস লিখলেন। ব্যালট পেপার, টেন্ডার ব্যালট পেপার যেটা ব্যবহার হয়নি সেটা আছে কিনা, ইয়েস। যদি ব্যবহার হয়ে থাকে তার সঙ্গে টেন্ডার ভোটারদের রেজিস্টার বা 17B লিস্টটা থাকতে হবে, যদি থাকে সেটা ইয়েস হলো, আর যদি কিছু না হয় তখন নীল লিখে করতে হবে, কিন্তু জিনিসটা থাকবে। ঠিক তেমনি আপনার চ্যালেঞ্জ ভোট কোনো হয়েছে কিনা সেটা দেখে নেওয়া হলো, ফর্ম 14-এর তালিকা সেটা থাকলে ইয়েস লেখা হলো। ঠিক এইভাবে আপনার ফোর্থ কভার যেটা নন স্ট্যাটুটরি ইয়েলো কালারের হবে, এই প্রথম 3টা আমরা জানি হোয়াইট কালারে থাকবে। ফোর্থ প্যাকেট যেটা নন স্ট্যাটুটরি কভার ইয়েলো কালারে, তার মধ্যে 11টা আইটেম থাকবে, সেই 11টা আইটেমও আপনার আছে, তাহলে ইয়েস লিখলেন। তারপর ফিফথ প্যাকেটটা হচ্ছে ব্রাউন কালারের হবে, সেখানে 3টে আইটেম থাকবে, সেগুলো সব আছে, দেখে নিল, আপনাকে বললো, আপনি ইয়েস লিখে দিলেন। সিক্সথ প্যাকেটটা আমাদের জানি ব্লু কালারের হবে, সেখানে আমাদের যে 5টা আইটেম থাকে সেই 5টা আইটেম আপনার এই 6টা আইটেম থাকে, 6টা আইটেম থাকবে, দেখে দিলেন। আর আদার যা কিছু থাকবে সেটা আপনার কোন এক লাস্টে যে বড় ব্যাগ থাকবে তার মধ্যে ঢুকিয়ে দিলেন। তাহলে এইগুলো সবগুলি কিন্তু ইয়েস 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 হবে। এরপর সি পার্ট হচ্ছে ভোটিং কম্পার্টমেন্ট। ভোটিং কম্পার্টমেন্ট আপনাকে একটা দেওয়া হয়েছিল, তাহলে সেই ভোটিং কম্পার্টমেন্ট একটা ব্যবহার হয়েছে, তাহলে আপনি ভোটিং কম্পার্টমেন্ট কটা ব্যবহার হয়েছে, একটা। নর্মালি এটা 2 বা 3টে ব্যবহার হয় না, কারণ একটা ভোটিং কম্পার্টমেন্টই কাজ চলে যায়, তাহলে এখানে আপনি 1 নাম্বার লিখলেন। এরপরে অ্যাকুইটেন্স রোল অফ টিএ টু দ্য পোলিং পার্সোনেল ইফ এনি, কারণ সাধারণত অ্যাকুইটেন্স রোল টিএ দেওয়ার জন্য দেওয়া হয় না, সভাপতি এটা নো হবে, থাকে না, তাই এখানে 0 নাম্বার লিখে দিলেন অথবা নীল লিখলেন। তাহলে এই টোটাল জিনিসটা দেখে নেওয়ার পর আপনি পোলিং এজেন্টদেরকে 17C দিলেন। এবার এটা আমি কেন বলছি, তার কারণ এইটা যদি থাকে আপনার বিভিন্ন ফর্মে দেখবেন পোলিং এজেন্টদের সাইন লাগে, তাহলে চেক করতে গিয়ে দেখা গেলো কোথাও একটা পোলিং এজেন্টের সাইন নেই, ওনার থাকলে সেই সাইনটা করে নিতে পারবেন এবং ওনাদেরকে এরপরে 17C দিয়ে দিলেন। আপনি এটাকে নিয়ে নিলেন, 2টো বানিয়েছেন। এরপরে এখানে আপনাকে সই করতে হবে, হ্যান্ডেড ওভার, সেটা সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার সই করবেন। পোলিং স্টেশনের নাম্বার লিখলেন 254, এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। যখনই প্রিসাইডিং অফিসার যেখানেই সই করবেন তার পাশে একটা করে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। এরপর যে কাউন্টারে জমা দেওয়া আছে সেই কাউন্টারে যিনি সুপারভাইজার থাকবেন তিনি সেই কাউন্টিং সুপারভাইজার এবং তার সঙ্গে যারা 2জন বা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন ওরা দেখার পর যিনি কাউন্টিং সুপারভাইজার ওনাকে দিয়ে এটা সাইন করিয়ে নেবেন। উনি ওনার নাম এবং সিগনেচার দেবেন এবং ডেট টাইম দেবেন, অবশ্যই টাইমটা দিয়ে নেবেন। দেওয়ার পর 2টো কপি আপনি তৈরি করেছেন, কারণ এটা ওপরেই লেখা ছিল যে টু বি প্রিপেয়ার্ড ইন ডুপ্লিকেট, তো একটা আরসিতে নিয়ে নেবে আর একটা আপনাকে রিসিভ করে ফেরত দিয়ে দেবে। এইটা ফেরত নিয়ে আপনি যখন বাড়ি দেবেন তখন নিশ্চিন্তে রাত্রে বাড়িতে ঘুমাতে পারবেন, তার কারণ আপনার কাছে একটা রক্ষা কবচ রইল যে যা যা মেটেরিয়াল আপনি আরসি থেকে পেয়েছিলেন তাই তাই আপনার ডিসি থেকে পেয়েছিলেন তাই তাই মেটেরিয়াল আপনি কিন্তু আরসিতে জমা দিয়েছেন। তাহলে এই হচ্ছে টোটাল M1 ফর্মের বিষয়বস্তু। এটা এক্সট্রা কোনো ফর্ম নয়, এটা হচ্ছে একটা পোল মেটেরিয়াল জমা দেওয়ার একটা রিসিপ্ট ফর্ম।
আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।